কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে কি কি সাবজেক্ট আছে এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আদতে কিভাবে ভালো ভালো জায়গায় যাওয়া সম্ভব হয়েছে, কি কি অপরচুনিটি আছে, আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের সেই সকল অপরচুনিটি গুলো দেখিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট জানেই না যে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে পারপাসটা কি। এটা কিন্তু সত্য, এইচএসসি লেভেলে খুব বেশি জানার সুযোগ হয় না। পরে এক সময় গিয়ে যারা মেডিকেলে পরীক্ষা দেয় বা যারা ভার্সিটি এডমিশন পরীক্ষা এডমিশন টেস্ট গুলো দেয়, অনেকেরই আসলে গন্তব্য হয় কৃষি। এবং সেই কৃষির মাহাত্ম্য আমি আজকে ছোট্ট অল্প পরিসরে তুলে ধরবো। যদিও আমি কৃষির মানুষ না, বাট আমি এই যে বললাম না, আমি অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে এটা নিয়ে গবেষণা করা বলতে বলতে পারো, মানে অনেকটা কাজ করেছি। কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল বন্ধু বান্ধব আছে এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু থেকে আপডেট নিয়েছি, বিভিন্ন অনলাইন বিভিন্ন তথ্য ঘেটে আমি অনেক কিছু মোটামুটি একটু গুছিয়েছি এবং ভালো দিকগুলো নিয়েও আমি আসলে মোটামুটি কথা বলতে পারবো। এই অবস্থায় আমি আসলে আমার কন্টেন্টটা সাজিয়েছি। তো ইনশাল্লাহ তোমরা যদি ক্লাসটা এই অংশটা ভালো করে দেখো, কৃষি বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একটা ভালো একটা আইডিয়া তোমার হয়ে যাবে এবং ওখান থেকে তুমি আসলে কত ভালো ভালো জায়গায় যেতে পারো তারও একটা আইডিয়া তোমার হবে। ওকে, সো প্রথমেই হচ্ছে আমরা কথা বলবো আমাদের এই এগ্রিতে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাদের পড়ার সুযোগ হবে তারা আসলে মোট কয়টা সাবজেক্টে পড়াশোনা করে। আমি ভিডিওর যে তথ্যগুলো আছে আমি পরে ভিডিওর মাঝখানে বলে দিব, সোর্স বলে দিব। তো প্রথম কথা হচ্ছে বিএসসি এগ্রিকালচার, যেটা আসলে পিওর এগ্রিকালচার বলে ধরা হয়ে থাকে, এবং ভেটেরিনারি পড়া হয়, ফিশারিজ, অ্যানিমেল হাজবেন্ডারি, তারপর ইঞ্জিনিয়ারিং আছে, এখানে ফুড ইঞ্জিনিয়ারিংটা আবার অনেক সময় আলাদা করে পড়ানো হয়। তারপরে এগ্রিকালচারাল ইকোনমিক্স আছে আলাদা, রিসেন্টলি বায়ো ইনফরমেটিক্স, ফুড সেফটি, এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তো এই যে সাবজেক্টগুলো আছে এদের আসলে ফিউচার আসলে কোন জায়গায়, আমি আজকে একটু, যেহেতু ভিডিওটাতে তোমাদেরকে পুরোটা একটা আইডিয়া দিব, সেজন্য আমি একদম ভেঙে ভেঙে বলি। দেখো, বিএসসি এগ্রিকালচার এটাতে আমি যে ভাইয়ার কথা শুনলাম উনিও একজন বিসিএস ক্যাডার, এবং তিনি যেটা বললেন যে এগ্রিকালচার আমাদের নর্মালি যেটা বিসিএস এ হয় টেকনিক্যাল ক্যাডার, যেটা বলি টেকনিক্যাল ক্যাডার হচ্ছে ধরো একজন ফিজিক্সে কেউ পড়াশোনা করেছে, তাহলে সে ফিজিক্সের সাবজেক্টে ঢুকলো বা কেমিস্ট্রি সাবজেক্টে সে বিসিএস ক্যাডার হলো, এটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। যেমন ধরো আমরা ডাক্তাররা শুধুমাত্র ডাক্তার হিসেবে যখন ঢুকবে টেকনিক্যাল ক্যাডার, তাই বলে কি জেনারেল ক্যাডারে যাওয়ার সুযোগ নাই? আছে, জেনারেল ক্যাডারে যাওয়ারও সুযোগ আছে, সবার জন্য এটা আছে। এটা ধরো ইঞ্জিনিয়ার যে আছে, ডাক্তার যে আছে, বা অন্য যে কোনো সাবজেক্টে যেই পড়ছে, জেনারেল ক্যাডার সবার জন্য ওপেন, এবং ওখানে তোমার ডেফিনেটলি কম্পিটিশনটা অনেক বেশি। টেকনিক্যাল ক্যাডার তোমার জন্য স্পেসিফিক, তুমি যদি এগ্রি থেকে পড়ো, পিওরলি এগ্রিকালচার থেকে পড়ো, এগ্রিকালচার দেখা গেছে কি যে নর্মালি টেকনিক্যাল ক্যাডার যেখানে যেখানে এরকম হয় যে ফিজিক্সে প্রায় 20 থেকে 30 হাজার স্টুডেন্ট ফাইট করে, তারা ফিজিক্সেই পড়াশোনা করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ওখানে সিট থাকে 20 থেকে 30টা, তার মধ্যে কিন্তু চান্স পেতে হয়। তো একটা খুবই খুবই হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশন থাকে। বাট এগ্রিতে পিওরলি এগ্রিকালচারের উপরে প্রতি বছর অ্যারাউন্ড 2000-এর মতো বের হয়। 2000 স্টুডেন্ট যদি বের হয় তাহলে সেই হিসেবে প্রায় 6000-এর মধ্যে মোটামুটি একটা ফাইট হয়ে হচ্ছে তারপরে বিসিএস এর চান্স পাওয়াটা সম্ভব হয়। তার মানে এগ্রি ক্ষেত্রে কিন্তু বিসিএস এর পোস্ট পদবীর তুলনায় এগ্রির ক্ষেত্রে, এগ্রিকালচার সাবজেক্ট গুলোর ক্ষেত্রে পোস্ট পদবীর তুলনায় কিন্তু কম্পিটিশনটা একটু তুলনামূলক ডেফিনেটলি কম আছে। এবং স্যার যেটা বললেন যে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক ক্যাডার থাকার কারণে, ধরো অনেক ক্যাডার আছে একটা বিল্ডিং এর মধ্যে বা একটা হলের মধ্যে 50 জনের মতো মনে করে বিশেষ ক্যাডার হয়ে গেছে। তো ওখানে একটা রেগুলার একটা শিডিউলের মধ্যে কিন্তু ভার্সিটি গুলো মেনটেন হয়, সকাল 8টা থেকে বিকাল 5টা। তো এরকম একটা টাইট শিডিউলের মধ্যে সবাই থাকে, পড়াশোনার মধ্যে থাকে, তো এখানে আউটকামটা বেশ ভালো থাকে। এবং সবাই যখন দেখে যে তার হলের মধ্যে এতজন হয়ে গেছে বিসিএস, তো ফার্স্ট ইয়ার থেকে বা মোটামুটি সেকেন্ড থার্ড ইয়ার ওঠার পরে তার মধ্যে আস্তে আস্তে একটা কৌতূহল তৈরি হয়, বিসিএস নিয়ে ইনশাআল্লাহ একটা আগ্রহ তৈরি হয়, অথবা তার সিনিয়রদের কাছ থেকে সে মোটামুটি বিসিএস ছাড়াও, আমি বাকি ফিল্ড নিয়ে কথা বলছি, আমি শুরুতে বিসিএস নিয়ে বলে নিচ্ছি, বিসিএস নিয়ে তার একটা আগ্রহ তৈরি হয়, সেই শুরু থেকে একটু গাইডলাইনের মধ্যে থাকে, মানে একটা মোটিভেশন প্রয়োজন হয়, ওটা শুরু থেকে পায়। মনে রাখবা, একটা ভালো বিশ্ববিদ্যালয়, ভালো মেডিকেল, ভালো যে কোনো জায়গায় এটাই হচ্ছে প্রধান ফেসিলিটি, ওটা অ্যালার্ম নাই। এবং মনে রাখবা, এটা কিন্তু এমন না যে ওখানে যারা রানিং স্টুডেন্ট আছে কেউ খারাপ, এমন না, বাট ওই যে একটা লিগাসি হয় না, এই লিগাসিটা ধরে প্রত্যেকটা ব্যাচেই ওভাবে রান করে। যে কারণে তুমি যখন ফার্স্ট ইয়ারে ওই যে ভালো একটা জায়গায় যাবা, তুমি ডেফিনেটলি দেখবা যে একটা ভালো মোটিভেশন তুমি পেয়ে গেছো, এবং ওখানে ওই মোটিভেশনটাই দেখা গেছে যে মানুষকে তার ইন ফিউচার লাইফে তার বাকি সময়টাকে সুন্দর করে গাইড করতে হেল্প করে। ওকে, আচ্ছা, এবার আসি বিসিএস এর ক্ষেত্রে। তো গেল বিসিএস একটা বড় অপরচুনিটি বললো। এবং আরেকটা বিষয় স্যার উল্লেখ করেছেন যে ধরো একটা উপজেলাতে যেই
বিশেষ ক্যাডাররা থাকেন। তোমরা জানো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার আছেন, হ্যাঁ, 6 গ্রেডের একজন কর্মকর্তা। এর পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, তিনি কিন্তু এগ্রি থেকে আসেন। উপজেলা লাইভ স্টক কর্মকর্তা, তিনিও কিন্তু এগ্রি ম্যান। উপজেলা যে মৎস্য কর্মকর্তা, তিনিও কিন্তু এগ্রি পার্সন। তার মানে তুমি বুঝতেই পারছো এগ্রি হ্যাজ এ হিউজ ফিল্ড অ্যাকচুয়ালি বিসিএস এর ক্ষেত্রে যদি বলি। এবং ফিশারিজ থেকে আমার সিনিয়র একজন আপু আছেন, ফিশারিজে তিনি প্রথম হয়েছিলেন ওই বিসিএস এ, এবং যথারীতি বেশ ভালো পজিশনে আছেন। তো এগ্রি ক্ষেত্রে বিসিএস করে, বিসিএস দিয়ে বাংলাদেশে একটা গভর্নমেন্ট চাকরি পাওয়াটা খুবই ইজি। এখন কথা হচ্ছে গভর্নমেন্ট চাকরি সব বিসিএস এর মধ্যেও কিন্তু আমি এখনই আসতেছি, বিসিএস এগ্রি ক্ষেত্রে দেখবা যে এগ্রির বিসিএস যারা দিয়ে থাকে তাদের ট্রেনিং গুলো কিন্তু অনেক ট্রেনিং এর সুযোগ থাকে, দেশে বিদেশে অনেক ট্রেনিং এর অপরচুনিটি আসে। এবং স্যার যেটা বললেন যে বিদেশে অনেক অপরচুনিটি, স্যার নিজেও অনেক জায়গায় বিদেশে অনেকগুলো দেশে ট্রেনিং করেছেন। তো এটা একটা ভালো অপরচুনিটি। তুমি বিদেশেও অনেক, সবাই চায় যে তার দেশের এগ্রিকালচার সেক্টরটা অনেক উন্নত করুক, সেই হিসেবে সরকার থেকে অনেক বেশি বরাদ্দ থাকে বাইরে গিয়ে পিএইচডি করার জন্য, যেটা স্যারের ভাষ্য মতে। তো আমরা চলে আসি, আবার দেখি সেকেন্ড পজিশন, বিশেষ তো গেল। তোমরা দেখবে বাংলাদেশে অনেক ইনস্টিটিউশন আছে, মৎস্য ইনস্টিটিউশন, মাছ গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র, এবং আমার আরো অনেক দেখবা বাংলাদেশে অনেক অনেক ইনস্টিটিউশন আছে। তো এই যে ইনস্টিটিউশন গুলো আছে, এগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হন, এগুলোতে কিন্তু নিয়োগ মোটামুটি হয়ে থাকে। তো এই নিয়োগগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হন দেখবা যে সবাই মোটামুটি বাহির থেকে কিন্তু পিএইচডি ডিগ্রি নিয়ে সরকারি খরচে সবকিছু সরকার বিয়ার করেই পিএইচডি থেকে শুরু করে আপনি জাস্ট হ্যাঁ বলবেন স্যার যেটা বললো। সো ওইভাবেই আসলে আপনাকে ইনশাল্লাহ গাইড করে, এবং সরকার চায় যে দেখবেন এই জন্যই আপনি ওই যে আপনি যখন বিভিন্ন ইনস্টিটিউশনে যাবেন দেখবেন যে ওখানে সবার নাম, ম্যাক্সিমামের নামের আগেই ডক্টর লেখা আছে, কারণ সবাই মোটামুটি কম বেশ পিএইচডি ডিগ্রি করে ফেলছে, কারণ এই অপরচুনিটিটা সরকার ওদেরকে করে দেয়। তো ইনস্টিটিউশন গুলো একটা বড় অপরচুনিটি। এই ইনস্টিটিউশন গুলোতে চাকরিটা ডেফিনেটলি একটা গ্রিন জব বলতে পারি, মানে একটা ভালো জবের মধ্যে তুমি যাবা, একটা ভালো স্যালারি থাকবে ডেফিনেটলি। এবং এর সাথে আসলে মেইনলি হচ্ছে তুমি ওই যে বললাম না, তোমার স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে পিএইচডি করা থেকে শুরু করে তোমার দেশ বিদেশে ঘোরা মোটামুটি সেই সাথে হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসি থার্ড সেক্টর, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। তোমরা জানো বাংলাদেশে কিন্তু অনেকগুলো কৃষি নির্ভর ব্যাংক আছে, বা নর্মাল যে ব্যাংকগুলো আছে তুমি যদি দেখো ওখানে অনেক অনেক কর্মকর্তা হচ্ছেন বর্তমানে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এসেছেন। তো এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলো থেকে কিন্তু ব্যাংকিং খাতের চাহিদা বরাবরই অনেক বেশি থাকে, এবং এটা আপনি সরাসরি সরজমিনে গেলেই বুঝতে পারবেন। সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে এগ্রিকালচার বা কৃষি যে ব্যাংকগুলো আছে বাংলাদেশে, কিন্তু কৃষি খাত অনেক বেশি প্রাধান্য পাওয়ার কারণে বাংলাদেশে কিন্তু ডেফিনেটলি কৃষি ব্যাংকগুলো কিন্তু জনপ্রিয়। তো সেই হিসেবে ব্যাংকিং খাতেও কিন্তু এগ্রি একটা বেশ ভালো ভূমিকা নিয়ে রাখছে। চলে আসি 4 নাম্বারটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। মনে রাখবা একটা জিনিস, সবাই অনেক কিছু বলে, এগুলো হচ্ছে রেগুলার যে ধাপগুলো, আমি একটু রেগুলারের বাইরে গিয়ে বলি। আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি হচ্ছে এগ্রি থেকে বের হয়েছে। তো সে ইতিমধ্যে প্রায় 5 থেকে 6টি নাম, সম্ভবত 10-এর কাছাকাছি, আমার সঠিক মনে নাই, প্রায় এই সংখ্যক পাবলিকেশন তার বের হয়ে গেছে, এবং তার মধ্যে 4 থেকে 5টা সম্ভবত একদম অ্যাকনলেজড হয়েছে। তো এটা আসলে যারা পাবলিকেশন নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে এটা যে কত বড় একটা অর্জন। আমরা আসলে আমাদের ছোটবেলায় পাবলিকেশন নিয়ে পড়ি না, বা আমাদের এরকম পেপারস নিয়ে কাজ করি না। তো পেপারস গুলো আসলে পেপারস বের করা বলা হয় আর কি এটাকে। তো এগুলো নিয়ে আসলে আমরা বাংলাদেশে মানুষজন একটু কম কাজ করি, বাইরে এগুলো নিয়ে অনেক কাজ করা হয়। এবং এই পেপারস গুলোর মূল্য বাংলাদেশের যে কোনো জায়গায়, এমনকি বিশ্বের যে কোনো জায়গায়, যখন তোমার একটা পেপারস অ্যাকনলেজড হবে বহির্বিশ্বের কোনো একটা ভালো জায়গা কর্তৃক যদি অ্যাকনলেজড হয়, তখন তোমাকে কিন্তু ওই জায়গাগুলো থেকে ওখানকার ভার্সিটির যারা গবেষণা করেন, প্রফেসর যারা আছেন, তারাই কিন্তু তোমাকে অ্যাপ্রোচ করবেন তোমার তোমার নেক্সট স্টেপটা স্যারের সাথে করার জন্য। তুমি কিন্তু খুব ভালো ভালো অ্যাপ্রোচ তুমি পাবা আসলে। এবং তখন তুমি দেখবা যে ভালো ভালো স্যালারিতে তোমাকে স্যাররা কয়েকটা তোমার পাবলিকেশনসে, কয়েকটা পেপারসের কাজে তোমাকে কিন্তু স্যাররা তাদের ভার্সিটিতে নিয়ে গেছে, এবং তুমি কিন্তু ওখানে দেখা যাবে মোটামুটি বেশ ভালো একটা স্কলারশিপে তুমি পিএইচডি করার সুযোগ পাবা। তো এটা আসলে অনেক বড় একটা খাত, যেটা আসলে আমরা গতানুগতিক চাকরির বাইরে চিন্তা করি না বলে হয়তো বা এটা আমরা বুঝতে পারি না। বাট এটা যাদের আসলে দক্ষতা শুরু থেকে অর্জন করার চেষ্টা করে তারা পারে। এটা হামরি এমন না যে ভাই আমরা চেষ্টা করতে পারি নাই, মোটামুটি চেষ্টা করে খুব কম মানুষই, এটাই সত্য কথা। কারণ এই চেষ্টা করাটাই কঠিন, এটা কিন্তু ডেফিনেটলি এত ইজি না, চেষ্টা করাটাই কঠিন। বাট এই পাবলিকেশন নিয়ে যারা কাজ করেছে, পেপারস নিয়ে যারা কাজ করেছে,
খুব ইজিলি কিন্তু তারা বাইরের স্কলারশিপ গুলো ভালো ভালো জায়গায় স্কলারশিপ গুলো পেয়েছে, এবং পিএইচডি করা থেকে শুরু করে, যেহেতু স্যারদেরও গবেষণার জন্য লোক প্রয়োজন, বাইরের দেশে তো অনেক গবেষণা হয়, ওই গবেষণা খাতে কিন্তু তুমি হবে অনেক বড় একটা রিসোর্স। এবং তোমার বুঝতেই পারছো, তুমি যখন সাপোজ ইউএসএ তে গিয়ে, ইউকে তে গিয়ে, অস্ট্রেলিয়াতে গিয়ে তুমি একটা গবেষণা খাতে তুমি যুক্ত আছো, সো ডেফিনেটলি ওটার তো আর তোমার পেমেন্ট তো আর একদম কম হবে না, ডেফিনেটলি একটা হেলদি অ্যামাউন্টে তুমি স্যালারি তুমি পাবা। সো একটা সুন্দর লাইফস্টাইল তুমি লিড করতে পারবা। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটামুটি একটা ওয়াইড রেঞ্জে আমি এগ্রির মোটামুটি কাজগুলো বলেছি। এছাড়া ধরো ভালো একটা সিজিপি নিয়ে তুমি ভার্সিটির টিচার হওয়ার সুযোগ পাবা, ভার্সিটির শিক্ষক হওয়া, ভার্সিটি সেখান থেকে তুমি আবার বাংলাদেশ সরকারের অনেক প্রজেক্ট নিয়ে তুমিও কাজ করবা। সো আসলে দেয়ার আর হিউজ অপরচুনিটিস ফর ইউ। ইনশাল্লাহ তোমরা যদি এগ্রিকালচার নিয়ে স্বপ্ন দেখো, তোমাদের নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো একটা ভিডিও বানাবো। আশা করছি কৃষি বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো নিয়ে মোটামুটি সবাই একটু জ্ঞান লাভ করলা। বর্তমানে কিন্তু বায়ো ইনফরমেটিক্স বা ফুড সেফটি এই বিষয়গুলো কিন্তু অ্যাড হয়েছে, অ্যান্ড এগ্রি ইকোনমিক্স তো বরাবরের মতো জনপ্রিয়, বাট বেসিক ইন এগ্রিকালচার, যেটা বেসিক বা পিওর এগ্রিকালচার যেটাকে বলা হয়, এটাও কিন্তু আসলে মানে গতানুগতিক ধারায় সবসময় কিন্তু এটা চাকরির বাজারে বেশ ভালো দাপট মানে নিয়ে চলেছে। এটা আমি আমি পেয়েছি আর কি, সবকিছু মিলিয়ে মানে আমি যতটুকু জেনেছি। এবং ভেটেরিনারি যেটা বলেছি, ভেটেরিনারি জানতে পারছি শেরে বাংলাতে হচ্ছে একসাথে করা হয়, বাউতে হচ্ছে আলাদা আলাদা, দুটো আলাদা সেক্টর। তো এটা নিয়ে আসলে আরো অনেক কিছু কথাবার্তা আছে। ভেটেরিনারি তোমরা শুনেছো না, পশুপালন সংক্রান্ত ভেটেরিনারি যে বা এনিম্যাল হাজবেন্ডারি, এগুলো তোমাদের হয়তোবা রেগুলারলি এই টার্ম গুলো ইউজ না করলেও এগুলো ব্যবহার তুমি পেয়েছো, পশু ডাক্তার থেকে শুরু করে অনেক কিছুই পেয়েছো। তো এগুলো ইনশাল্লাহ তোমরা ইন ফিউচার আরো জানতে পারবা। মোটামুটি আমি কিছু সেক্টর গুলো বললাম, এবং যে সেক্টর গুলো বলেছি এগুলোই সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ধরে নিতে পারো। আর অনেক ভ্যালুয়েবল সেক্টর থাকতে পারে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদের কৃষি গুচ্ছ এই কোর্স বন্দিবাসালা থেকে অলরেডি লঞ্চ হয়েছে। ইউ হ্যাভ এ ভেরি গুড অপরচুনিটি অলসো হিয়ার। ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে মানে খুবই অল্প দামে একটা কোর্স, এই কোর্সটা করে ইনশাল্লাহ তুমি এগ্রির জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো। ইনশাল্লাহ চান্স পাওয়ার মালিক তো আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, তুমিও চেষ্টা করতে পারো, বাট ইনশাল্লাহ সঠিক গাইডলাইন দিয়ে, একদম এটা পরীক্ষা আসতে পারে ওই অ্যানালাইসিস করে, ওই গাইডলাইন দিয়ে ইনশাল্লাহ তোমাকে পড়ানোর জন্য আমরা রেডি। আমরা সবসময় ওই টার্গেটটাই ধরে আগাই যে ইনশাল্লাহ যেভাবে প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ সম্ভাবনা ওই টেকনিক গুলো আমাদের ক্লাসের মধ্যে দিয়েই আমরা ক্লাসটা সাজিয়ে ফেলি, যেন ওই ক্লাসের পরেই তোমার ইনশাল্লাহ এগ্রির জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। সবাই অনেক ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। হামিম ভাইয়ের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।